সামষ্টিক অর্থনীতির অনার্স প্রথম বর্ষের আজকে আমরা অধ্যায় 4 বিনিয়োগ তথ্য ইনভেস্টমেন্ট থিওরি এটা নিয়ে শুরু করব। তো পরীক্ষা যাদের সামনে আমি চেষ্টা করতেছি, আমি বলেছিলাম যে 5 নম্বর অধ্যায় অবধি লেকচার হয়তো আমি দিতে পারি, তো 3 নম্বর অধ্যায় অবধি দিয়েছি। তো বাকিগুলো কিন্তু তোমাদের নিজেদেরই পড়তে হবে, কারণ সময় খুব কম। আবার আমার লেকচারের জন্য বসে থেকে বাকি লেকচারগুলো যদি তোমরা না পড়ো, এটা তোমাদের জন্য বিরূপ প্রভাব ফেলবে। তো আমি যতদূর পারি কমপ্লিট করে দিব, যতদূর পারি আমি। যেমন মৌলিক গণিতের আমি বেশ প্রায় সব অধ্যায়ে হালকা করে টাচ করেছি, পরিসংখ্যানের কিছু করেছি, ব্যষ্টিক অর্থনীতি তো শেষ করে দিয়েছি। তো সামষ্টিক অর্থনীতি তোমাদের জন্য আমি শুরু করেছিলাম, আমাকে শুরু করার কোনো ইচ্ছা ছিল না। তো যাই একটু সামষ্টিক অর্থনীতি শুরু হওয়াতে আমার মনে হয় একটা জিনিস হয়েছে যে তোমরা হালকা করে এটা একটু পড়া শুরু করছো, তো এটাই হয়তো বা তোমাদের ভালো একটা দিকে নিয়ে যাবে। যাই হোক, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, বিনিয়োগ কী, সংগত বিনিয়োগ, পরিচিত বিনিয়োগ, আর পার্থক্যটা হয়তো নেক্সট লেকচারে আলোচনা করতে পারি। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে বিনিয়োগ। তো বিনিয়োগ বলতে আমরা কী বোঝাই? ধরো আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চাচ্ছি, তো সেই ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করার জন্য আমি সেখানে কিছু অর্থ ইনভেস্ট করব, অর্থ দিব না, অর্থ দিব মানে অর্থ কেন দিব? আমার হয়তো বা একটা ঘরের প্রয়োজন হবে, কিছু জিনিসপত্র কেনার প্রয়োজন হবে, বা আমি কিছু শ্রমিক রাখবো। তো এই যে কাজগুলো আমি করতেছি, তাই না, মানে এই যে অর্থটা আমি ব্যয় করতেছি একটা কাজে, এটাকে আমরা সাধারণত বিনিয়োগ বলতে পারি, বা এটা বিনিয়োগ। আর সাধারণভাবে দেখা যায় যে আমার কোনো বাড়ি ভালো লাগছে, সেই বাড়িটা আমি কিনছি, সে বাড়িটা আমি কিনলাম, সেখানেও কিন্তু আমি অর্থটা বিনিয়োগ করলাম বাড়ি কেনার জন্য। কিন্তু অর্থনীতির ভাষাতে এটাকে আমরা বিনিয়োগ বলতে পারি না। শুধু অর্থ খাটানো হলে বা অর্থ শুধু আমি ব্যয় করলাম, কিন্তু আমার উৎপাদন বাড়লো না। আমি যে বাড়ি করলাম, তো বাড়ি করাতে আমার অর্থটা শুধু কি হলো, অর্থটা খাটানো হলো, কিন্তু আমার উৎপাদন বাড়লো না। সেক্ষেত্রে এটা কোনো বিনিয়োগে প্রভাব ফেলবে না। তাহলে বিনিয়োগকে আমরা কি বলতে পারি? বিনিয়োগের সংজ্ঞা, তাহলে দেখো এই সংজ্ঞাটা আমরা একটা কেইন্সের একটা সংজ্ঞা এখানে বলা হয়। কেইন্সের সংজ্ঞা, কেইন্স এর মতে, আমি বই থেকে আবার এটা বুঝিয়ে দিব, যে আগে থেকে আছে এমন শিল্প কারখানা, সরঞ্জাম ও বস্তু সামগ্রীর সাথে নতুন কিছু যুক্ত হওয়াকে আমরা কি বলি? বিনিয়োগ। আমরা বলতে পারি বিনিয়োগ। তো এখানে বিনিয়োগটা আসলে নির্ভর করবে কয়েকটা জিনিসের উপর। 1 নম্বর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি পাবে। 2 নম্বর আমরা বলতে পারি কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমি যে নতুন করে কোনো কিছু করতেছি, বা নতুন ধরো আমার আগে থেকে 10টা মেশিন রয়েছে, আমি সেখানে আরও 2টা মেশিন যোগ করলাম। তো এই 2টা মেশিন যেমন আমাদের কাছে নতুনভাবে আসলো এবং এটা উৎপাদন বৃদ্ধি করবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আমার ওই 2টা মেশিন চালানোর জন্য আরও কিছু লোক প্রয়োজন হবে, তো ওখানে কর্মসংস্থানের সুযোগ হবে। 3 নম্বর আবার ধরো উৎপাদন বৃদ্ধি হবে। অবশ্যই আমি যদি নতুন কিছু সংযোগ করি, তাহলে তো উৎপাদন বৃদ্ধি হবে। তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে বিনিয়োগের সাথে থাকে। আমরা বিষয়টা একটু বই থেকে দেখব। আচ্ছা, তো বিনিয়োগ কী বলেছে, যে সাধারণত বিনিয়োগ বলতে জমি, অট্টালিকা বা পূর্বে প্রতিষ্ঠিত কোম্পানি শেয়ার, এসব প্রয়োজনে বিনিয়োজিত অর্থকে বোঝায়। সাধারণত এগুলোই বুঝি। যেমন আমার জমির দরকার হয়েছে, আমি জমি কিনলাম, বা আমার একটা বাড়ির দরকার হয়েছে, আমি বাড়ি কিনলাম, সেখানে আমি অর্থটা ইনভেস্ট করলাম, বা সে অর্থটা দিয়ে সে জিনিসটা কিনলাম, তো এটাকে আমরা বিনিয়োগ বলি। কিন্তু অর্থনীতিতে শুধু অর্থ খাটানোকে বিনিয়োগ বলা হবে না, কারণ এরূপ আর্থিক ব্যয় দ্বারা উৎপাদন বাড়ে না। আমি যে বাড়ি কিনছি, তো এটা দ্বারা তো উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না, সামগ্রিকভাবে কি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে? উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না। এখানে
যেখানে সম্পদ শুধুমাত্র একজনের নিকট থেকে অন্যজনের নিকট হস্তান্তর হয় মাত্র। নতুন সাজ সরঞ্জাম যন্ত্রপাতি ক্রয়, নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয়, বাড়তি মজুদ ক্রয় তাদেরকে বিনিয়োগ বলে। অর্থাৎ মূলধন দ্রব্যের মজুদ বৃদ্ধিকে আমরা বিনিয়োগ বলতে পারি। তো কেইন্সের মতে যে সংজ্ঞাটা দিয়েছে যে আগে থেকে, যেটা আমি ওখানে লিখলাম, এবং বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও আরও কয়েকটি বিষয় এখানে জড়িত থাকে, সেই 3টা বিষয় যেটা আমি লিখেছিলাম সেটা এখানে দেওয়া আছে। তাহলে বিনিয়োগ সাধারণভাবে আমরা, এটা খুব সহজ একটা জিনিস, তো এটা নিয়ে আমাদের আর কনফিউশন থাকার কথা না। এখন হচ্ছে বিনিয়োগকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রকার বলতে পারি, যেটা আমরা হচ্ছে ভোগ, সঞ্চয় এবং ভোগের ক্ষেত্রে দেখেছিলাম যে স্বয়ংভূত ভোগ, প্রয়োচিত ভোগ। সঞ্চয়ের ক্ষেত্রে দেখেছিলাম স্বয়ংভূত সঞ্চয়, প্রয়োচিত সঞ্চয়। ঠিক এমনভাবে এটা আমাদের 1 নম্বরে আমাদের রয়েছে স্বয়ংভূত স্বয়ংভূত বিনিয়োগ। যারা লেকচারগুলো সিরিয়াল ওয়াইজ দেখেছি তারা আমাদের কাছে তাদের স্বয়ংভূত এবং প্রয়োচিত জিনিসটার কাছে আমরা পরিচিত, এবং আমরা সংজ্ঞা না দেখে বলতে পারবো যে স্বয়ংভূত বিনিয়োগ এবং প্রয়োচিত বিনিয়োগটাকে আসলে কি বোঝানো হয়েছে। তাহলে আমরা 1 নম্বরে দেখি যে স্বয়ংভূত বিনিয়োগটা আমাদের কি, স্বয়ংভূত বিনিয়োগ। আচ্ছা, তো এটা কি, যে বিনিয়োগ, এটাকে কি বলতে পারি আমরা, যে বিনিয়োগ কি করে না, আয়ের উপর নির্ভর করে না, আয়ের উপর নির্ভর করে না, কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না। তাহলে সংগৃহীত বিনিয়োগ কি, যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না, যেমন আয় দ্বারা প্রভাবিত হয় না, তাকে আমরা সংগৃহীত বিনিয়োগ বলতে পারি। এমনিভাবেই আমরা দেখেছিলাম সংগৃহীত ভোগ কি, যে ভোগ আয়ের উপর নির্ভর করে না, এবং সঞ্চয়ের উপর দেখেছিলাম যে সঞ্চয় আয়ের উপর নির্ভর করে না। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ যদি বলে যে আয়ের উপরে এটা নির্ভর করে না, আয়ের উপর নির্ভর করে না জন্যই এটা আমাদের স্বয়ংভূত বিনিয়োগ। তাহলে স্বয়ংভূত বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না, তো এটা চিত্রটা কীরকম হবে দেখো। আমরা একটু যদি দেখি যে নিচে বরাবর আমরা নিব হচ্ছে আয়, এবং এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা আয়, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিব, এটা নিলাম হচ্ছে বিনিয়োগ। তাহলে বিনিয়োগকে বড় হাতের আয় দ্বারা প্রকাশ করা হয়। বড় হাতের আয় দ্বারা কেন প্রকাশ করা হয়, ইনভেস্ট মানে হচ্ছে বিনিয়োগ, এই জন্য ইনভেস্টের আয় হচ্ছে বড় হাতের, এই জন্য বিনিয়োগকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ধরলাম আয় আমাদের এখানে স্থির। এখন দেখো আয়, এখানে ধরো আমার আয় 5 টাকা, এখানে আমার 10 টাকা, এখানে ধরো আমার 15 টাকা। আয় আমার বাড়তিছে বা কমতিছে সেটার উপরে কোনো কিছু নির্ভর করবে না, আমার বিনিয়োগ এখানে এরকম অবস্থাতেই থাকবে। অর্থাৎ তাহলে আয় বাড়া বা কমার সাথে এই বিনিয়োগের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আয় আগে ধরো, এখানে ধরো আয় নটে আয় ধরো আমার রয়েছে বিনিয়োগ ধরো আমার রয়েছে 100 টাকা, মানে 100 বিনিয়োগ, 100 পরিমাণ বা 100 একক পরিমাণ আমি বিনিয়োগ করছি। আয় 5 টাকা তখন আমি এই পরিমাণে বিনিয়োগ করছি। আয় যখন 10 টাকা তখন আমি এই পরিমাণে বিনিয়োগ করছি। আয় যখন 15 টাকা তখন আমি এই পরিমাণে বিনিয়োগ করছি। অর্থাৎ আয় বাড়ুক কমুক সেটা আমার দেখার বিষয় না, আমার বিনিয়োগ যা আগে যা ছিল এখনও তাই থাকবে। এটাই হচ্ছে আমাদের স্বয়ংভূত বিনিয়োগ। আর যদি আমরা এখানে প্ররোচিত বিনিয়োগ বলতে পারি, 2 নম্বর আমাদের কি রয়েছে, প্ররোচিত বিনিয়োগ। তাহলে এখানে এর উল্টা, যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে, তাহলে এটা কি বলতে পারি, যে বিনিয়োগ আয়ের উপরে নির্ভর করে কিংবা আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়। কি বলতে পারি, কিংবা এটাকে বলতে পারি যে আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়, তাকে প্ররোচিত বিনিয়োগ বলি। সহজ কথা হচ্ছে সংগৃহীত বিনিয়োগ যেটা আয়ের উপর নির্ভর করে না, আয় যা হয় হোক আমার বিনিয়োগ স্থির থাকবে। প্ররোচিত বিনিয়োগ কি, যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে কিংবা আয়ের হ্রাস বৃদ্ধি দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয় তাকে প্ররোচিত বিনিয়োগ বলে। তাহলে এটার চিত্রকে আমরা কি বলতে পারি, এই যে এটা যদি আমরা চিত্র নেই, এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে আয়, ওয়াই অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে আয় মানে হচ্ছে বিনিয়োগ। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা শুরু হবে এখান থেকে 0 অক্ষ থেকে। তাহলে দেখো
আয় ধরো আমার এখানে 10 টাকা, এখানে ধরো 20 টাকা, এখানে ধরো 30 টাকা। তাহলে দেখো আয় যখন আমার শূন্য তখন আমার বিনিয়োগও শূন্য। আয় যখন আমার 10 টাকা তখন বিনিয়োগ এখানে, আয় যখন 20 টাকা বিনিয়োগ এখানে, আয় যখন 30 টাকা, অর্থাৎ আমার আয় যত বাড়তিছে তত আমার বিনিয়োগ বাড়তিছে। আবার ধরো আমার আয় ছিল 30 টাকা, সেখান থেকে আমার আয় হলো 10 টাকা, তাহলে আগে 30 টাকা ছিল, সেখানে বিনিয়োগ আমার এখানে ছিল। যখন 10 টাকা হলো তখন বিনিয়োগ এখানে, অর্থাৎ যখন আমার আয় বাড়ে তখন বিনিয়োগটা বাড়ে, যখন আমার আয় কমে যায় তখন বিনিয়োগটা আমার কমে যায়। তো স্বয়ংভূত বিনিয়োগ আর পরিচিত বিনিয়োগকে আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট দিনে এই স্বয়ংভূত এবং পরিচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য আলোচনা করবে, এবং এটা একটা সালের কোশ্চেন। বিনিয়োগ কি এটা আমি যেটা পড়ালাম এটাও একটা সালের কোশ্চেন। তাহলে স্বয়ংভূত বিনিয়োগ এবং পরিচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য এবং আমরা বিনিয়োগের নির্ধারণ নিয়ে আলোচনা করব নেক্সট লেকচারে।